তো এইভাবে ক্লাস শেষ? চল। না, কি কি পড়বা ঠিকঠাক করছো ওখানে? স্যার ধারণা দিছে না? ম্যাম আরেকটা ক্লাস আছে, লাস্ট ক্লাসে স্যার বলছে একটা আমাদের কিছু একটা পরামর্শ দিবেন, বিশেষ করে যাতে আমরা ভালো করতে পারি। আচ্ছা, স্যার তো পড়ায় খুব সুন্দর, জি কোনো স্যার, জি সমস্যা ম্যাম, হয় না। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো ম্যাম। আচ্ছা, আহ আজকে হচ্ছে মানে আমি অনেক কিছু স্কিপ করছি, একটু মোটামুটি যতটুকু কম না করলে নয়, মানে সেইটুকু নিয়ে তোমাদেরকে একটু খালি আমি বলে যাচ্ছি যে এগুলা এগুলা একটু পড়বা। মানে এটা ঠিক ওরকম করে ক্লাস না, জাস্ট আর কি তোমাদেরকে সাথে একটু শেয়ার করা যে এই জিনিসগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বা। এই, ঠিক আছে? আচ্ছা, জি জি ম্যাম। ম্যাম। প্রথমেই যেটা, সেটা হচ্ছে আমি বারবার কিন্তু বলে আসছি যে ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতির মাঝে পার্থক্য। ঠিক আছে? সেখানে কিন্তু আমরা এই যে এরকম সংজ্ঞা, উৎপত্তি, পরিধি, ভারসাম্য পদ্ধতি, চলক বিশ্লেষণ, যুক্ত চলক, চলকগুলোর মাঝে আন্তঃসম্পর্ক, অনুমিত শর্ত, গুরুত্ব, মডেলের পার্থক্য, অর্থনৈতিক চিত্র, এরকম কিন্তু বিভিন্ন পয়েন্ট দিয়ে দিয়ে ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতির পার্থক্যটা আমরা আলোচনা করেছি। এটা কিন্তু 5 নম্বরের একটা প্রশ্ন হিসেবে তোমরা রেডি করো। ঠিক আছে? এই গেল একটা। ঠিক আছে? আজকে কিন্তু যা বলবো সবই ইম্পর্টেন্ট, তাহলে আলাদা করে বলার কিছু নাই যে এটা বেশি ইম্পর্টেন্ট। আমি যেহেতু একটু মোটামুটি ছোট করছি, তাতে সবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসো অর্থনীতির যে মৌলিক সমস্যা। যে মৌলিক সমস্যা কি? মৌলিক সমস্যা তিনটা, তাই না? যে কি উৎপাদন করা হবে, হোয়াট টু প্রডিউস, কিভাবে উৎপাদন করা হবে, হাউ টু প্রডিউস, আর একটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে বা for whom to produce। মনে আছে তো মৌলিক অর্থনৈতিক সমস্যা? জি ম্যাম। হ্যাঁ, আমার সাথে সাথে একটু রেসপন্স করো, না হলে তো বুঝতে পারবো না যে তোমাদের কি অবস্থা, আদৌ ওগুলো মনে আছে কিনা। মনে করতে পারছো তো মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো? হ্যাঁ জি স্যার, জি ম্যাম, মনে পড়তেছে। আচ্ছা, তারপরে আমরা যে মৌলিক অর্থনৈতিক সমস্যা যখন পড়িয়েছি, তখন কিন্তু আমরা কি উৎপাদন করা হবে সেই সমস্যাটা সমাধান করার জন্য উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্য নিয়েছি। যে এই যে এটা হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা, এ বি, একটা উৎপাদন সম্ভাবনা রেখা। এ বি রেখার উপরে অন্যান্য যতগুলো বিন্দু আছে, সি ডি ই, সবগুলোই হচ্ছে ইফিসিয়েন্ট বা দক্ষ বিন্দু। উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে এই যে পি বিন্দু, এখানে হচ্ছে উৎপাদন সম্ভব না। আর এই যে আর বিন্দু, এখানে উৎপাদন করলে সম্পদের দক্ষ প্রভাব নিশ্চিত হবে না। কাজেই উৎপাদন সম্ভাবনা রেখার উপরে যতগুলো বিন্দু অবস্থিত, সেগুলো সবগুলোতে দক্ষ উৎপাদন সম্ভব। তারপরে এখানকার প্রশ্নটা আমি যেভাবে বলেছিলাম তোমাদেরকে, যে হচ্ছে সুযোগ ব্যয় কি, তোমরা একটু লিখে নিতে পারো ইচ্ছে করলে। সুযোগ ব্যয় কি? শোনা যাচ্ছে? জি জি ম্যাম। ম্যাম। জি ম্যাম। সুযোগ ব্যয় কি? উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে, উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দক্ষতা ও সুযোগ ব্যয় ধারণাটি বিশ্লেষণ করুন। ম্যাম, উৎপাদন সম্ভাবনার রেখার মাধ্যমে দক্ষতা ও সুযোগ ব্যয় ধারণাটি বিশ্লেষণ করুন। তারপরে এটার সাথেই লিখো, অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলে উৎপাদন সম্ভাবনা রেখার কি ধরনের পরিবর্তন ঘটে? ম্যাডাম, অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলে তারপর? উৎপাদন সম্ভাবনা রেখায় কি ধরনের পরিবর্তন ঘটে? এই প্রশ্নটা একবার একটু আমি বলি, মিলায় নাও। সুযোগ ব্যয় কি? থামাও উৎপাদন থামাও। লিখেছো? সুযোগ ব্যয় কি? জি ম্যাম। উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দক্ষতা ও সুযোগ ব্যয় ধারণাটি বিশ্লেষণ করুন। তারপরে লিখো যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলে
উৎপাদন সম্ভাবনা রেখায় কি ধরনের পরিবর্তন ঘটে? ঠিক আছে, জি ম্যাম। এটা কিন্তু তোমাদের চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। যে উৎপাদন সম্ভাবনা রেখার চিত্রটা কিন্তু দিয়ে দিতে হবে। ঠিক আছে, জি ম্যাম। জি এই গেল। তারপর সুযোগ ব্যয় কি সেটা কিন্তু আবার লিখতে হবে। হ্যাঁ, জি আচ্ছা, তারপরে যে এই কনসেপ্ট গুলো দুষ্প্রাপ্যতা, নির্বাচন, সুযোগ ব্যয়, এই কনসেপ্ট গুলো একটু জেনে রাখবে। ঠিক আছে, এখান থেকে ছোট প্রশ্ন আসলে আসতে পারে। দুষ্প্রাপ্যতা, নির্বাচন আর হচ্ছে সুযোগ ব্যয় লিখে রাখতে পারো। দুষ্প্রাপ্যতা, নির্বাচন, সুযোগ ব্যয়। আচ্ছা, আমি এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে কোয়েশ্চেন সেটার কিন্তু দুজন থাকে। হ্যাঁ, সেখান থেকে একটা কোয়েশ্চেন ফাইনালাইজ হয়। ঠিক আছে, হয়তো আমার কিছু থাকবে, আর একজন কোয়েশ্চেন সেটা তার কিছু থাকবে। কাজে তোমরা যদি আমি যেগুলা বলতেছি এগুলোর মধ্যে যদি আবার বেশি পরিমাণে বাছাবাছি করো, তাহলে আবার দেখা যাবে যে আরেকজন যিনি কোয়েশ্চেন করছেন কেউ তোমাদেরকে পড়ার নাই, তুমি তো তার মতো করে করবে, সেগুলো হয়তো জি তোমাদের সাথে নাও মিলতে পারে। ঠিক আছে, জি ম্যাম। এখন তখন কিন্তু তোমরা সমস্যার মধ্যে পড়বা। এই জন্য মানে আমি যেগুলো বলতেছি এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বা। জি ম্যাম। হ্যাঁ, আমি যেহেতু একটু শর্ট করছি, যে এর চাইতে বেশি শর্ট আর কি করবা, মানে এটা তো একটা অনার্স এর লেভেল, তাই না? একটা নির্দিষ্ট জি ম্যাম। লেভেল তো মেনটেন করতে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? আমরা ছোট প্রশ্নের মধ্যে বললাম কি কি, যে দুষ্প্রাপ্যতা, নির্বাচন, সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়, তারপরে বললাম যে ব্যষ্টিক সমষ্টিকের মাঝে পার্থক্য। হ্যাঁ, আর বড় প্রশ্ন বললাম যে সুযোগ ব্যয় কি, উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দক্ষতা ও সুযোগ ব্যয় ধারণাটি বিশ্লেষণ করুন। তারপরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলে উৎপাদন সম্ভাবনা রেখার কি ধরনের পরিবর্তন ঘটে। ঠিক আছে, তো এইটার উত্তর তোমরা কি ইতিমধ্যে পেয়েছো না? এটা তো আমি যখন পড়াইছি তখন তো বলছি তোমাদের, জি ম্যাম। পাইছো এটার উত্তর? হ্যাঁ, পেয়েছো, সবাই পেয়েছো? জি ম্যাম, ম্যাম এটা আছে, আছে তো। উত্তর আছে ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, উত্তর আছে, তাহলে সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, এরপরে এই ছোট প্রশ্নটার কথা বলছিলাম যে উৎপাদন কি, উৎপাদনের উপকরণ সমূহ কি কি। হ্যাঁ, যে তখন হচ্ছে উৎপাদন কি সেটার সঙ্গে আমরা বলছি। তারপরে হচ্ছে উৎপাদনের যে উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই প্রত্যেকটার আবার একটু করে লিখতে হবে, কয়েক লাইন করে। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। হ্যাঁ, এটা 5 নম্বরের একটা ছোট প্রশ্ন হিসেবে অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার সাথে সাথে আরেকটা বলেছিলাম যে উপযোগের শ্রেণী বিভাগ, যে রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময় বা কালগত উপযোগ, হস্তান্তরযোগ্য বা মালিকানার উপযোগ। এটাও 5 নম্বরের একটা ছোট প্রশ্ন। তাহলে উৎপাদন কি, উৎপাদনের উপকরণ লিখেছো? জি ম্যাম। হ্যাঁ, আর এটার সাথে উপযোগের শ্রেণী বিভাগটা একটু করে নিই। তারপর আরেকটা ছোট প্রশ্ন, গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আহ অর্থশাস্ত্রে বস্তুবাচক ও নেতিবাচক বিভাজন, অর্থাৎ পজিটিভ এবং নর্মেটিভ ইকোনমিক্স এর মাঝে পার্থক্য কি? বস্তুবাচক ও নেতিবাচক অর্থশাস্ত্রের মাঝে পার্থক্য। ম্যাডাম, উপরের স্লাইডটা একটু আবার একটু সিলেক্ট করেন ম্যাম, 11 নম্বরটা, উপযোগী 11 নম্বর শ্রেণীর। হচ্ছে যে উপযোগী শ্রেণী। হ্যাঁ, জি আর এটা হচ্ছে আহ অর্থশাস্ত্রের বস্তুবাচক ও নেতিবাচক বিভাজন, অর্থাৎ বস্তুবাচক এবং নেতিবাচক অর্থশাস্ত্রের মধ্যে পার্থক্য। ঠিক আছে, লিখেছো? জি ম্যাম। আচ্ছা, এরপরে আসো তোমাদের যেটা পড়ার হচ্ছে। আচ্ছা, একটু আজান দিচ্ছি, আমি একটু pause দিচ্ছি, হ্যাঁ। ঠিক আছে ম্যাম।
আচ্ছা, আমরা আবার ক্লাসে চলে যাই। এটা হচ্ছে আমরা বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছি, তাই না? সেখানে আমরা 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছি। একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, যেটাকে বলা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম। একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, যে বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা বা সোশ্যালিস্ট ইকোনমিক সিস্টেম। একটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, মিক্সড ইকোনমিক সিস্টেম। আর একটা হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থা বা ইসলামিক ইকোনমি। ঠিক আছে? এই তিনটার আমরা কিন্তু বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রতিটার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আমরা এখন পয়েন্ট ধরে ধরে প্রতিটার মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম। এটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেমের বৈশিষ্ট্য, এরপরে সোশ্যালিস্ট ইকোনমিক সিস্টেমের বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে মিক্সড ইকোনমিক সিস্টেমের বৈশিষ্ট্য, তারপরে পড়েছে হচ্ছে ইসলামিক ইকোনমিক সিস্টেমের বৈশিষ্ট্য। এই গেল হচ্ছে বিভিন্ন ইসলামিক ইকোনমিক সিস্টেম সম্পর্কে আলোচনা। আহ, তারপরে আমরা যেটা পড়েছি যে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় মৌলিক অর্থনৈতিক সমস্যার কিভাবে সমাধান করা হয়। অর্থাৎ আমরা যে অর্থনৈতিক মৌলিক সমস্যাগুলো জানি, যে কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, বা কার জন্য উৎপাদন করতে হবে, এই তিনটা মৌলিক সমস্যা যে বিভিন্ন ইকোনমিক সিস্টেম গুলো রয়েছে, সেগুলোকে কিভাবে সমাধান করা হয়। ঠিক আছে? তো এটা একটা বড় প্রশ্ন, যে আহ, অর্থনৈতিক মৌলিক সমস্যা সমূহ বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় কিভাবে সমাধান করা হয়। এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন অর্থনৈতিক ইকোনমিক সিস্টেমের বা অর্থনৈতিক ব্যবস্থার যে পরিস্থিতিগুলো রয়েছে, ওগুলো একটু লিখতে হবে। তার সাথে সাথে যে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কিভাবে সমাধান করা হয় সেটাও লিখতে হবে। ঠিক আছে? বুঝতে পেরেছো আমার কথা? Yes, ma'am. Yes, ma'am. জি ম্যাম, বুঝা যাচ্ছে। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ম্যাডাম এর আগে এর মানে দুইটা আগে ম্যাডাম ওইটা একটু ই করবেন, শো করবেন। কোনটা বলেন? কোনটা বলেন? ম্যাডাম অর্থশাস্ত্রের বস্তুবাচক ও নেতিবাচক বিভাজন, জি জি। আর একটা হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা, যেমন ধনতান্ত্রিক, পুঁজিবাদী বা বাজার অর্থনীতি। সাথে ম্যাডাম আছে ইসলামী অর্থশাস্ত্রের আগেরটা, ম্যাডাম ইসলামী অর্থশাস্ত্রের আগেরটা। মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থা। হ্যাঁ। ম্যাম এর আগেরটা। হুম, এই যে এটা। ভাই এই যে এইটা আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, হয়েছে হয়েছে। ওকে, ঠিক আছে ম্যাম, আমরা পরবর্তী প্রশ্নে আগাই।
ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ এখন জি জি শুনতে ম্যাম, সাউন্ড পাচ্ছ? আসছে কেন ম্যাম? এখন শোনা যায়। শুনতে পাচ্ছ এখন? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, আমরা আহ চাহিদা এবং যোগানের যে অধ্যায়টা, আমরা সেটা থেকে এখন একটু বলবো যে কি কি করতে হবে। তোমরা প্রথমেই লিখে নাও যে চাহিদা বিধি কি, ব্যতিক্রম সহ চাহিদা বিধিটি বর্ণনা। ঠিক আছে, এটা একটু লিখো, ব্যতিক্রম সহ চাহিদা বিধিটি বর্ণনা করো। ম্যাম প্রশ্নটা আবার রিপিট করবেন? ব্যতিক্রম সহ চাহিদা বিধিটি বর্ণনা করো। এক্সেপশনস অফ ল অফ ডিমান্ড। এটা কি বড় প্রশ্নে আসবে? এটা বড় প্রশ্নের সাথে একটা পার্ট হিসেবে আসতে পারে, অথবা একটা ছোট প্রশ্ন আকারেও আসতে পারে। ঠিক আছে, লিখেছো? তার সাথে জি লিখো ম্যাম। যে চাহিদার নির্ধারক সমূহ আলোচনা করো। চাহিদার নির্ধারক সমূহ আলোচনা করো। আচ্ছা, এরপরে চলে যাই যে যোগান বিধি কি, যোগানের নির্ধারক সমূহ আলোচনা করো। যোগানের নির্ধারক সমূহের মধ্যে আমরা এভাবে সমীকরণ আকারে দেখিয়েছি যে পণ্যের নিজস্ব দাম, পণ্যের উৎপাদন ব্যয়, সম্পর্কিত অন্যান্য পণ্যের দাম, প্রযুক্তি, সরকারি নীতি এবং অন্যান্য। ঠিক আছে, ম্যাডাম এই তাহলে প্রশ্ন আমরা যদি এখানে আবার বলতেন যোগান বিধি কি এবং তারপর নাকি? যোগানের নির্ধারক সমূহ বর্ণনা করো। এখান থেকে কিন্তু আমরা দুটো প্রশ্ন মোটামুটি বললাম। একটা হচ্ছে ব্যতিক্রম সহ চাহিদা বিধিটি বর্ণনা করো, তার সাথে হচ্ছে চাহিদার নির্ধারক সমূহ বর্ণনা করো, তারপরে হচ্ছে যোগান বিধিটি কি, যোগানের নির্ধারক সমূহ বর্ণনা করো। লিখেছো? তুমি লিখতে না পারলে কিন্তু আমাকে বলবা, হ্যাঁ, আমি রিপিট করবো, সমস্যা নেই। জি ম্যাম। আচ্ছা, এবার কিছু ছোট প্রশ্ন লিখে নাও। হুম, যে প্রথমটা হচ্ছে যে চাহিদা রেখা কেন বাম থেকে ডান দিকে বিন্যাস? এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ। তারপরে যোগান রেখা কেন বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী? তারপরে দাম ভোগরেখা কি বা প্রাইস কনজাম্পশন কার্ভ কি? আয় ভোগরেখা বা ইনকাম কনজাম্পশন কার্ভ কি? তারপরে স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয় কি? স্বল্পকাল ও দীর্ঘকাল বলতে কি বোঝায়? একক কর ও মূল্যানুপাতিক কর কি? তারপরে করের কানুন সমূহ কি? এটা অবশ্য বড় প্রশ্ন। ঠিক আছে, যে করের কানুন সমূহ বর্ণনা করো, এটা বড় প্রশ্ন। আচ্ছা, এই বড় প্রশ্নটা আলাদা করে লিখে নাও তো। কর কি? করের বৈশিষ্ট্য এবং কানুন সমূহ বর্ণনা করো। শোনা হচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। কর কি, করের বৈশিষ্ট্য সহ করের কানুন সমূহ বর্ণনা করো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ছোট প্রশ্ন কি কি লিখলাম? চাহিদা রেখা কেন বাম থেকে ডান দিকে নিম্নগামী? যোগান রেখা কেন বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী? দাম ভোগ রেখা কি বা প্রাইস কনজাম্পশন কার্ভ কি? আয় ভোগ রেখা বা ইনকাম কনজাম্পশন কার্ভ কি? তারপরে স্থির ব্যয় পরিবর্তনীয় ব্যয় কি? স্বল্পকাল ও দীর্ঘকাল বলতে কি বোঝায়? একক কর ও মূল্যানুপাতিক কর কি? তারপরে করের কানুন সমূহ। বড় প্রশ্ন হচ্ছে যে কর, কর কর কি, তারপরে করের বৈশিষ্ট্য সহ করের কানুন সমূহ বর্ণনা করো। ঠিক আছে, সবার লেখা শেষ? জি ম্যাম। এরপর একটা চলে যাচ্ছি। আমরা চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করেছিলাম। এটা তোমরা আহ ছোট প্রশ্নের আদলেই পড়ো। হ্যাঁ, এখান থেকে ছোট প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। যেটা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়, এটা একটা ছোট প্রশ্ন হতে পারে।
চাহিদার আয় এবং আড়ার স্থিতিস্থাপকতা কি সেটা একটা ছোট প্রশ্ন হতে পারে। তারপরে চাহিদার দাম স্থিতিস্থাপকতার প্রকার ভিত্তিক সেটা একটা ছোট প্রশ্ন হতে পারে, যে সেখানে চাহিদার দাম স্থিতিস্থাপকতার প্রকার ভিত্তিক আমরা 5 প্রকার জানি চাহিদার দাম স্থিতিস্থাপকতা। একটা হচ্ছে একক স্থিতিস্থাপকতা, একক হচ্ছে বেশি স্থিতিস্থাপকতা, এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা, শূন্য স্থিতিস্থাপকতা এবং হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। ঠিক আছে, কাজে এলাস্টিসিটি থেকে আমি বড় প্রশ্ন দিচ্ছি না, এলাস্টিসিটি থেকে তোমরা ছোট প্রশ্নগুলোই করো, কিন্তু বাদ দিও না কিছু। হ্যাঁ, একটা হচ্ছে জি ম্যাম। চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় এবং আড়ার স্থিতিস্থাপকতা, আর হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতার প্রকার। ঠিক আছে, ওকে, পরেরটাতে যাব। জি ম্যাম। আচ্ছা, তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমাদের প্রশ্নটা এরকম আসতে পারে যে চাহিদা এবং যোগানের ভারসাম্য বর্ণনা করো। ঠিক আছে, চাহিদা এবং যোগানের ভারসাম্য বর্ণনা করো। চাহিদা যোগানের ভারসাম্য বর্ণনা করার ক্ষেত্রে চাহিদা যোগানের ভারসাম্য কিভাবে হয় সেটা তোমাদের অবশ্যই লিখতে হবে। তারপরে যে এখানে 3 ধরনের সিচুয়েশন হতে পারে চাহিদা যোগানের ভারসাম্যের ক্ষেত্রে। একটা হচ্ছে যোগান স্থির রেখে চাহিদার পরিবর্তন হলে কি হবে, তারপরে একটা হচ্ছে চাহিদা স্থির থেকে যোগানের পরিবর্তন হলে কি হবে, এরপরে হচ্ছে যে চাহিদা এবং যোগানের যুগপৎ পরিবর্তন ঘটলে ওই ক্ষেত্রে ভারসাম্য অবস্থা কি ধরনের পরিবর্তন ঘটবে। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে চাহিদা যোগানের ভারসাম্য বর্ণনা করো। ওই ক্ষেত্রে আমাদের এই 3টা চিত্র দিয়ে, এবং যেটা আমি বারবার বলেছি প্রথম সেমিস্টার থেকে তোমাদের, যে চিত্র দিলে অবশ্যই সেটার বর্ণনা প্রপারলি তোমাদের লিখতে হবে, না হলে চিত্র দেওয়ার কোনো অর্থ নাই। ওই চিত্রযুক্ত প্রশ্নে উত্তরগুলি লিখলে এগুলোতে ভালো মার্কস আসে জেনারেল, কিন্তু জিনিসগুলো অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে। ঠিক আছে, তাহলে চাহিদা এবং যোগানের ভারসাম্য বর্ণনা করো, ওই ক্ষেত্রে আমাদের এই 3টা পরিস্থিতি দিতে হবে। হ্যাঁ, জি ম্যাম। ক্লিয়ার সবার কাছে? ম্যাডাম এই 3টা চিত্রই কি আঁকতে হবে? অবশ্যই এই 3 ধরনের সিচুয়েশন দিতে হবে। যোগান স্থির রেখে চাহিদার পরিবর্তন, চাহিদা স্থির থেকে যোগানের পরিবর্তন, আর একটা হচ্ছে চাহিদা এবং যোগানের যুগপৎ পরিবর্তন। এই 3টা সিচুয়েশন দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তোমাদের আমি চাহিদা যোগান থেকে আর ছোট প্রশ্ন বলছিলাম কিন্তু দুইটা, যে চাহিদার সংকোচন প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধি বলতে কি বোঝায়, এটা একটু লিখে নাও। চাহিদার সংকোচন প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধি বলতে কি বোঝায়। চাহিদার হ্রাস বৃদ্ধি মানে চাহিদা শিফটিং, হ্যাঁ, আর সংকোচন প্রসারণ মানে একই চাহিদা রেখার উপরে যখন মুভমেন্ট হয়, হ্যাঁ, সেটাকে বলে চাহিদার সংকোচন প্রসারণ, কখনো বাড়ে কখনো কমে। লিখেছো? ম্যাম প্রশ্ন রিপিট করবেন? চাহিদার সংকোচন প্রসারণ বলতে কি বোঝায়? আর একটা হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি বলতে কি বোঝায়। দুটোই ছোট প্রশ্ন। তাহলে চাহিদা যোগানের ভারসাম্যটা কিন্তু বলেছি যে খুবই গুরুত্ব দিয়ে পড়বে, এবং এই 3টা সিচুয়েশন কিন্তু তোমাদের গ্রাফ সহ ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, পরেরটাতে চলে যাচ্ছে, লেখা জি শেষ ম্যাম। সবার? জি। জি ম্যাম। এরপরে আমরা নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা পড়েছি। হ্যাঁ, যে তোদের এই প্রশ্নটা কিন্তু আমি সবসময় বলেছি যে নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা বলতে কি বোঝায়, নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করো। তো এই জিনিসটা এখানে দেয়া আছে যে নিরপেক্ষ রেখা কি, তারপরে এই যে চিত্র সহ নিরপেক্ষ রেখা কি, তারপরে নিরপেক্ষ মানচিত্র কি, এটা একটা ছোট প্রশ্ন আকারে আসতে পারে। দুটোই কিন্তু ছোট প্রশ্ন আকারে আসতে পারে, যে নিরপেক্ষ রেখা কি, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য। ঠিক আছে, এই যে এখানে বৈশিষ্ট্যগুলো দেয়া আছে, আর এখানে সংজ্ঞা, যে নিরপেক্ষ রেখা কি, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য, এই গেল। তারপরে সেখানে অবশ্যই চিত্রটা দিতে হবে। তারপর নিরপেক্ষ মানচিত্র কি, এটা একটা ছোট প্রশ্ন।
এগুলো কিন্তু পার্ট বাই পার্ট বড় প্রশ্নের সাথে আসতে পারে। হুম কাজেই যে ছোট প্রশ্নের জন্য যে বড় প্রশ্নের সাথে আসবে না এরকম হওয়ার কোনো কারণ নাই। তাহলে নিরপেক্ষ রেখা কি? নিরপেক্ষ রেখা কি সেটা দিতে হবে, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য চিত্রসহ। হ্যাঁ, তারপর নিরপেক্ষ মানচিত্র। এরপরে আসো যে বাজেট রেখা কি। বাজেট রেখা কি? বাজেট রেখার বৈশিষ্ট্য। তাহলে আমরা কি পেলাম? নিরপেক্ষ রেখা কি? নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য। বাজেট রেখা কি? বাজেট রেখার বৈশিষ্ট্য। তারপর নিরপেক্ষ মানচিত্র কি? তোমরা কি করতে পারছো তো? লিখতে পারছো তো? জি ম্যাম। আচ্ছা, এগুলো তো সবই তোমাদের জানা, এই সমস্যা হওয়ার কথা না। তারপরে ম্যাম হচ্ছে ভোক্তার জানা ভাষ্য। হলেও হ্যাঁ, ম্যাম প্রশ্ন তো অনেক হয়ে যাচ্ছে ম্যাম। এগুলো তো প্রশ্ন অনেক না, প্রশ্ন কমই। তোমাদের এর চেয়ে কম আর কি দিব বলো? কারণ হচ্ছে এই যে নিরপেক্ষ রেখা, বাজেট লাইন, এগুলো তো হচ্ছে ইকোনমিক্স এর জেনারেল কনসেপ্ট। ঠিক জি আছে, ম্যাম, জি ম্যাম, জি ম্যাম, শোনো আমি পুরো ইয়াটা বলি, আমার কথা থেকেই তোমাদের বুঝে নিতে হবে, ঠিক জি আছে? ম্যাম, এত বেশি কথা বলা যাবে না। জি ম্যাম। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে ভোক্তার ভারসাম্য। হ্যাঁ, তাহলে আমাদের ভোক্তার ভারসাম্য কিভাবে হয়? নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার মাধ্যমে ভোক্তার ভারসাম্য অর্জিত হয়। ঠিক আছে, এই যে আরেকটা এখানে ছোট প্রশ্ন হতে পারে যে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বা এমআরএস কি। ঠিক আছে, এমআরএস কি? এটা একটা ছোট প্রশ্ন হতে পারে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ছোট প্রশ্ন হতে পারে যে এমআরএস কি। আচ্ছা, এরপরে আসো একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি যেটা তোমাদেরকে প্রথম সেমিস্টার থেকে বলে আসছি, সেটা হচ্ছে যে ব্যতিক্রম সহ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা। ব্যতিক্রম সহ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করে, একটু লিখে নাও। ব্যতিক্রম সহ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করো। ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কি সেটা লিখতে হবে, সেটার অ্যাজাম্পশন লিখতে হবে, তারপরে একটা টেবিল দিতে হবে, তার সাথে হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের যে সম্পর্ক সেটা লিখতে হবে, তারপরে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যতিক্রম যে সেটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা বড় প্রশ্ন যে তোমার ব্যতিক্রম সহ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করো। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা, এরপরে আসো খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে উৎপাদকের ভারসাম্য ধারণাটি ব্যাখ্যা করো। উৎপাদকের ভারসাম্য ধারণাটি ব্যাখ্যা করো, যে এর সাথে ভোক্তার ভারসাম্যের কি কোনো মিল আছে? তখন কিন্তু তোমাদের ভোক্তার ভারসাম্যের ধারণাটাও এটার সাথে বলতে হবে। ঠিক আছে, আমরা বলছি না যে ভোক্তার ভারসাম্য কি, যে ওটা হচ্ছে ভোগের ক্ষেত্রে, আর এটা হচ্ছে উৎপাদকের ভারসাম্য হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে। তো উৎপাদকের ভারসাম্য ধারণাটা যখন ব্যাখ্যা করতে বলা হবে, তখন তোমাদের সম উৎপাদন রেখা এবং সম ব্যয় রেখা দুটোই কিন্তু বলতে হবে। দুটোই কিন্তু বলে তারপরে তোমাদের ভারসাম্যটা দেখাতে হবে। এই যে এটা হচ্ছে সম উৎপাদন রেখা, এটা হচ্ছে সম ব্যয় রেখা। হ্যাঁ, দুটোর তো অবশ্যই কিছু বৈশিষ্ট্য আছে, সম উৎপাদন এবং সমবায় রেখার বৈশিষ্ট্য আছে, সেগুলো লিখে তারপরে এই উৎপাদকের ভারসাম্য কিভাবে অর্জিত হয় সেটা কিন্তু বলতে হবে। তারপরে আমরা এটার সাথে আরেকটা কি বলেছি, যে এর সাথে তার ভারসাম্যের কি কোনো মিল আছে? ওই যে ভোক্তার ভারসাম্যের যে চিত্রটা আমরা একটু আগে দেখালাম, তখন কিন্তু সেটা এটার সাথে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু প্রশ্ন তোমাদের অনেক দেই নাই, বড় বড় প্রশ্ন বিশেষ করে কিন্তু লিমিটেড দিয়েছি। আমি শুধু উত্তরগুলো কিভাবে লিখতে হবে এটা বলতেছি, তো এই জন্য তোমাদের মনে হচ্ছে যে আমি মনে হয় অনেক বলতেছি, অনেক প্রশ্ন দিচ্ছি, আসলে কিন্তু তা না।
তোমরা একটু হিসেব করে দেখো যে আমি কয়টা বড় প্রশ্নের কথা বলছি। জি ম্যাম। আচ্ছা, এরপর তাহলে আহ আমি কিন্তু এখন দুটো প্রশ্নের উত্তর ম্যাম এই দুটো প্রশ্ন প্রশ্ন আবার একটু করলাম। বলবেন প্লিজ। উৎপাদকের ভারসাম্যটি ব্যাখ্যা করো। উৎপাদকের ভারসাম্য ধারণাটি ব্যাখ্যা করো, এর হুম। সাথে ভোক্তার ভারসাম্যের কি কোনো মিল আছে? ধারণাটি ব্যাখ্যা করো, এর সাথে ভোক্তার ভারসাম্যের কি কোনো মিল আছে? এই প্রশ্নটা ম্যাডাম নতুন, আগে আমাদেরকে এটা দিছিলেন না আর কি। উৎপাদকের ভারসাম্য ধারণাটা আলোচনা করা হয়েছে, হ্যাঁ। আর হচ্ছে এর সাথে ভোক্তার ভারসাম্যের কি কোনো মিল আছে, এইটা ধরো যে একটু ক্রিটিক্যালি তোমাদের আসতে পারে, আমি এই জন্য এটা তোমাদেরকে বলে দিলাম যে এটা পড়ে নিন, ঠিক আছে? জি ম্যাম। আমি এই জি। কথা কিন্তু তোমাদের ক্লাসে বলা হয়েছে যে একটা হচ্ছে ভোগের ক্ষেত্রে ভারসাম্য, একটা হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে, হ্যাঁ। এটা কিন্তু ক্লাসে অলরেডি বলা হয়েছে তোমাদের, কিন্তু এইভাবে করে প্রশ্নটা হয়তো বলা হয় নাই যে ভোক্তার ভারসাম্যে উৎপাদকের ভারসাম্যের সাথে ভোক্তার ভারসাম্যের কি কোনো মিল আছে? অবশ্যই মিল আছে, বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের কি গেল এখান থেকে, যে ব্যতিক্রম সহ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করো, তারপরে হলো যে উৎপাদকের ভারসাম্য ধারণাটা ব্যাখ্যা করো, এর সাথে ভোক্তার ভারসাম্যের কি কোনো মিল আছে, তারপরে গেল হচ্ছে চাহিদা যোগানের ভারসাম্য, তাই না? জি ম্যাম। এগুলোই তো বললাম বড় প্রশ্ন। জি ম্যাম। আচ্ছা, তারপরে হচ্ছে সুযোগ ব্যয়ের কথা বলছি, তারপরে চাহিদা যোগানের নির্ধারকের কথা বলছি, এই আচ্ছা। এরপরে আসো, পরেরটাতে চলে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে ছোট প্রশ্নের কথা কিন্তু বলছিলাম যে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বা এমআরটিএস কি, এটা একটু দেখে নিও। আচ্ছা, এরপরে আসো যে বাজার বা মার্কেট, হ্যাঁ। বাজার থেকে কি প্রশ্ন হতে পারে, যে বাজার কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য লেখো, তারপরে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো। ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বাজার কি, বাজারের সংজ্ঞা এবং বাজারের বৈশিষ্ট্য দিতে হবে, তারপরে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে বৈশিষ্ট্য সেটা দিতে হবে, এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে একটা ফার্ম তিন ধরনের সিচুয়েশনের মুখোমুখি হতে পারে, স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, আর একটা হচ্ছে ক্ষতি বা লস, হ্যাঁ। তখন সেটার যে তিনটা চিত্র আছে, সেই তিনটা চিত্র কিন্তু দিতে হবে, যে স্বাভাবিক মুনাফার চিত্র, তারপরে হচ্ছে অস্বাভাবিক মুনাফার চিত্র, আর হচ্ছে ক্ষতি বা লস, ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে প্রশ্নটা কি, যে বাজার কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো। লিখেছো? জি ম্যাম। বাজার কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো। ম্যাম ফার্মের স্বল্পকালীন কি, তারপরে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো। তোমরা কি ভুলে গেছো এই প্রশ্নটা, যে স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করার সময় যে যে তিন ধরনের সিচুয়েশন আমরা আলোচনা করেছিলাম, একটা স্বাভাবিক মুনাফা, একটা অস্বাভাবিক বা অতিরিক্ত মুনাফা, আর একটা হচ্ছে ক্ষতি বা লস। এই তিন ধরনের সিচুয়েশন, এই তিন সিচুয়েশনের আবার তিনটা চিত্র আছে। এই প্রশ্নটা যখন আনসার করবা তখন এই তিনটা চিত্র সহ কিন্তু এটা অবশ্যই আনসার করতে হবে, ঠিক আছে? জি। যে বাজার কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ধারণাটি ব্যাখ্যা করো। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখান থেকে ছোট প্রশ্ন যেটা তোমরা করবা সেটা হচ্ছে, এই যে আমরা বাজারের বিভিন্ন শ্রেণী বিভাগ দেখিয়েছিলাম না, জি ম্যাম। এখানে যে দেখো অলিগোপলি বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার, হ্যাঁ, এগুলোর কাকে বলে এবং বৈশিষ্ট্য, এই তিনটা বাজার কাকে বলে এবং বৈশিষ্ট্য খুবই গুরুত্ব দিয়ে পড়বা। একটা হচ্ছে অলিগোপলি বাজার, মনোপসনি সরি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে একচেটিয়া বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে একটা বড় প্রশ্ন দিলাম এটা আলাদা করে, আর ছোট প্রশ্ন হিসেবে এগুলা করবা।
একচেটিয়া বাজার, অলিগোপলি বাজার, আর হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক। একটু লিখে নাও। একচেটিয়া বাজার, অলিগোপলি বাজার, আর হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। লিখেছো? জি ম্যাম। আচ্ছা, এখন তারপরেরটাতে চলে যাচ্ছি। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব সহ, কারণ সহ গুরুত্ব বর্ণনা করো। হ্যাঁ, আন্তর্জাতিক বাণিজ্যের যে কারণগুলো আমরা দেখিয়েছি, প্রাকৃতিক সম্পদের বৈচিত্র্য, প্রাপ্যতা, চাহিদার তারতম্য, প্রযুক্তিগত তফাতের কারণে ঘাটতি বা উৎপাদন, উৎপাদন খরচের পার্থক্য, এগুলো হচ্ছে কারণ। হ্যাঁ, আর গুরুত্ব হচ্ছে এই যে এগুলো অধিক উৎপাদন, কম খরচে উৎপাদন, নতুন প্রযুক্তির উদ্ভাবন, একচেটিয়ামূলক শোষণের অবসান, সকল দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ, সীমাবদ্ধ সম্পদের কাঙ্ক্ষিত ব্যবহার বন্টন, এগুলো পয়েন্ট আকারে তোমাদের কারণ এবং গুরুত্বের মধ্যে দিতে হবে। আর আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা দুটো তত্ত্ব কিন্তু পড়েছিলাম। একটা কি, একটা হচ্ছে চরম সুবিধা তত্ত্ব, আর একটা হচ্ছে তুলনামূলক সুবিধা তত্ত্ব। হ্যাঁ, দুটো তত্ত্ব আমরা আলোচনা করেছিলাম। তো এই যে চরম সুবিধা তত্ত্ব বা পরম সুবিধা তত্ত্ব, এইটা তোমরা এই তত্ত্বটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক বাণিজ্যের আহ তোমার কারণ সমূহ গুরুত্ব আলোচনা করো, তারপরে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পরম সুবিধা তত্ত্বটি ব্যাখ্যা করো। আমাদের তুলনামূলক সুবিধা তত্ত্ব আছে, দুটো তত্ত্বই পড়বা, কিন্তু পরম সুবিধা তত্ত্বটা বেশি গুরুত্বপূর্ণ। ম্যাম প্রশ্নটা আবার রিপিট করবেন? হ্যাঁ, আন্তর্জাতিক বাণিজ্যের কারণ সহ গুরুত্ব ব্যাখ্যা করো। জি ম্যাডাম, এটা আপনি 10টা পয়েন্ট আমাদেরকে লিখে দিছিলেন, আন্তর্জাতিক হ্যাঁ বাণিজ্যের গুরুত্ব। হ্যাঁ, তারপরে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পরম সুবিধা তত্ত্বটি ব্যাখ্যা করো। আমি বলছি যে দুটো তত্ত্বই আছে, দুটো তত্ত্বই পড়বা, কিন্তু পরম সুবিধা তত্ত্বটা একটু বেশি গুরুত্ব। ঠিক আছে? জি ম্যাম। ক্লিয়ার সবার কাছে? জি। এরপরে আসো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে আমাদের বই থেকে আমরা পড়িয়েছিলাম যে লেনদেনের ভারসাম্য কি। লিখো, লেনদেনের ভারসাম্য কি? লেনদেনের ভারসাম্যে ক্রমাগত ঘাটতি বা উদ্বৃত্ত থাকলে বা ঘটলে তার ফলাফল কি হতে পারে? লেনদেনের ভারসাম্য কি? লেনদেনের ভারসাম্যে ক্রমাগত ঘাটতি বা উদ্বৃত্ত ঘটলে তার ফলাফল কি হতে পারে? ম্যাডাম ক্রমাগত কি? ক্রমাগত ঘাটতি বা উদ্বৃত্ত থাকলে, ঘাটতি বা লেনদেনের উদ্বৃত্ত ভারসাম্য হলে ক্রমাগত ঘাটতি মানে ডেফিসিট তার বা ফলাফল কি? উদ্বৃত্ত বা সারপ্লাস থাকলে তার ফলাফল কি হতে পারে ব্যাখ্যা করো। এটা তোমাদের বইতেই আছে। হ্যাঁ, আচ্ছা, এই গেল হচ্ছে তোমাদের মোটামুটি একটা কনসাইজ ভার্সন সিলেবাসের। ঠিক আছে? জি ম্যাম। এগুলো পড়ো, আশা করি সমস্যা হবে না, আশা করছি। দেখা যাক কি হয়। জি ঠিক ম্যাম, আছে, ইনশাআল্লাহ। তোমরা পড়তে থাকো। এর চেয়ে সংক্ষিপ্ত আর কোনোভাবে দেওয়া সম্ভব না। তোমাদের হচ্ছে 8টা প্রশ্ন আসবে, 8টার মধ্যে থেকে 4টা বড় প্রশ্নের আনসার করতে হবে। ঠিক আছে? জি ম্যাম। সেখানে তোমরা একটু মিলাই দেখো যে আমি কতখানি কনসাইজ করছি, বড় প্রশ্ন জি ছোট ম্যাম, প্রশ্ন মিলাই। শুক্রিয়া। ঠিক আছে? অনেক অনেক কমে গেছে। থ্যাংক ইউ। অনেক কমাই দিছে, অনেক। ঠিক আছে, এগুলো আবার কারোর কাছে বলতে যাও না। ঠিক আছে, ম্যাডাম এতগুলো না কমাই দিছে। এটা কিন্তু তোমাদের সাথে আমার একটা গোপন কথাবার্তা। জি ম্যাম। এগুলা কারোর সাথে এগুলো ডিসকাস করতে যাবো না। জি ম্যাম। ম্যাডাম কমাই দিছে এতগুলা, এত বড় সিলেবাস ছিল, এরকম করে কমাই দিছে, আপনিও আমাদের দেন, এগুলো রেফারেন্স টানবে না।
জি না ম্যাম। না ম্যাম আরো কমাই দিলেও বলবো না। প্রত্যেকটা টিচারের ক্লাস ইন্ডিভিজুয়াল ক্লাস হিসাবে সেটা ডিল করবা, হ্যাঁ? জি মানে ম্যাম, অবশ্যই। কারোটার সাথে কারোটার রেফারেন্স রাখবা না। এগুলাতে Yes, সমস্যা ma'am. হয়, হ্যাঁ, এগুলাতে সমস্যা হয় কি, ধরো যে আমি কমাই দিলাম, তোমরা উপকৃত হইলা, কিন্তু পরবর্তীতে আমাকে কথা শুনতে হবে যে হ্যাঁ হ্যাঁ আমি Yes, এভাবে কমাই দিচ্ছি, হ্যাঁ, যেটা আনএথিক্যাল, উচিত না। স্টুডেন্টদের দিকে তাকায় আমরা অনেক সময় অনেক কিছু করি, কিন্তু আসলে সবকিছু আসলে এথিক্যাল না, বুঝতে পারছো? জি ম্যাম। তো ঠিক আছে, যাই হোক, তোমরা পড়তে থাকো, হ্যাঁ, জি এভাবে করে ম্যাম, পড়ো। অবশ্যই দোয়া এরপরও করেন। যদি কোনো সমস্যা হয় ভাইয়ের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন, ঠিক আছে? জি ম্যাম, ইনশাল্লাহ। ওকে, ওকে, রাখছি, হ্যাঁ। জি ম্যাম। জি ম্যাম, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই দোয়া থাকবে, কারণ তোমরা করলে সেটা আমার জন্যই একটা অসম্মানজনক বিষয় হবে যে আমি পড়াই নাই তোমাদের, ঠিক আসলে আছে? ম্যাম আমাদের সমস্যা হয়ে গেছে কি, আমরা হচ্ছে আহ, অনেক গ্যাপ আছে কিংবা বিভিন্ন রকম সমস্যা থেকে এখানে সবাই আবার এক জায়গায় হয়েছি অনেকদিন পর। তারপর হচ্ছে ফার্স্ট টাইম আমরা অনার্স দিচ্ছি, পরীক্ষা দিচ্ছি। তো এখন 2 সেমিস্টার মিলে দেখা যাচ্ছে এই পড়াটা করতেছি ওই পড়াটা করতেছি। আর আমাদের তো এমনি হচ্ছে আর্টস এর একটু পড়াটাও বেশি, প্রত্যেকটা সাবজেক্টেই পড়াটা একটু বেশি। তো দেখা যাইতেছে আমাদের একটা হিজিবিজি লেগে গেছে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এদিকে পড়ি ওদিকে গুলো কভার করতেছি। এই জন্য আর কি একটু শর্ট করে দেওয়াতে আমাদেরও একটু উপকার হয়েছে। আচ্ছা, যাই হোক, তোমরা ম্যাম এখন, একটা রিকোয়েস্ট ছিল ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম আপনি যে আমাদের ওই স্লাইডটা শেয়ার করে পড়িয়েছিলেন, পিডিএফটা কি আমাদের একটু শেয়ার করা যাবে আপনার পার্সোনাল ইয়েতে, ওই যে আব্দুল্লাহ ভাইয়ের মাধ্যমে আমরা নিলাম? আহ আচ্ছা, এটা শেয়ার করতে একটু সময় লাগবে, আমি পরে শেয়ার করে দিব, হ্যাঁ। আচ্ছা, একটু কাইন্ডলি আপনার ম্যাম একটু শেয়ার করে দিবেন প্লিজ ম্যাম। আচ্ছা, আর হচ্ছে হাই, তুমি কি এগুলা করছো, স্ক্রিন শেয়ার নিয়ে রাখছো, জি ম্যাম। স্ক্রিনশট নিছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে তোমরা যে হাইয়ের কাছ থেকেও পেয়ে যেতে পারবা, ও স্ক্রিনশট নিছে। তারপরে ম্যাম আপনার পিডিএফটা একটু আমাদের শেয়ার দিয়েন প্লিজ। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক, আমার একটু সময় লাগবে তাহলে, হ্যাঁ। আচ্ছা ম্যাম, জি আচ্ছা ম্যাম। ম্যাম। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো। ওকে, হ্যাঁ। আসসালামু আচ্ছা আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, হ্যাঁ।